আমি সুকেন্দু সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটিতে আমরা সমুদ্রবক্ষের বিস্তৃতি বা সি ফ্লোর স্প্রেডিং বিষয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, এই যে সমুদ্রবক্ষের বিস্তৃতি বা এই যে সি ফ্লোর স্প্রেডিং, এই যে মতবাদটি কবে প্রথম প্রকাশিত হয় বা কে এই মতবাদটি দেন সে বিষয়ে প্রথমেই বলছে যে 1960 খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যারি হেস বলেন, সামুদ্রিক শৈলশিরা বরাবর দুপাশের মহাসাগরগুলির তলদেশে অনুভূমিক বিস্তার ঘটে চলেছে। অর্থাৎ এই 1960 সালেতে এই আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যারি হেস এই সমুদ্রবক্ষের বিস্তৃতি বা এই যে সি ফ্লোর স্প্রেডিং এই মতবাদটি দেন। তো যখন উনি দিয়েছিলেন তখনও পর্যন্ত কিন্তু এটি একটি মতবাদ বা তত্ত্ব হিসেবে কিন্তু সেই অর্থে বলা হতো না, কারণ উনি বলেছিলেন মাত্র যে দেখো এখানে যে বলছে যে সামুদ্রিক শৈলশিরা বরাবর দুপাশের মহাসাগরগুলির তলদেশের অনুভূমিক বিস্তার ঘটে চলেছে। উনি বলেছিলেন যে এই মধ্য সামুদ্রিক মহাসাগরের তলাতে যে মধ্য সামুদ্রিক যে শৈলশিরা রয়েছে সেই মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর দুপাশের এই মহাসাগরীয় অংশ অনুভূমিকভাবে বিস্তার ঘটে চলেছে। এই কথাটি উনি 1960 সালেতে বলেন। পরবর্তীকালে 1962 সালেতে তার লেখা হিস্ট্রি অফ ওশান বেসিন বইটিতে তার এই মতবাদটি থিওরি অফ সি ফ্লোর স্প্রেডিং এই শিরোনামে প্রকাশিত হয়। অর্থাৎ 1960 সালে হ্যারি হেস প্রথম বলেন যে এরকম সমুদ্রবক্ষের বিস্তৃতি হচ্ছে, এবং 1962 সালে তার লেখা বই হিস্ট্রি অফ ওশান বেসিনেতে তিনি তার এই কথাটাকে বিভিন্ন যুক্তি সহকারে বিভিন্ন প্রমাণ সহযোগে একটি থিওরি বা মতবাদ আকারেতে তিনি কিন্তু প্রকাশ করেন এবং যার নাম দেন থিওরি অফ সি ফ্লোর স্প্রেডিং। এইটা তো আমরা এবারেতে এই সমুদ্রবক্ষের বিস্তৃতি বা সি ফ্লোর স্প্রেডিং কিভাবে হয় সেটি এবার একে একে জানব। তবে একদম শুরুতেই আমরা একটু পাত সংস্থান তত্ত্ব অনুসারে যে ভূত্বকের যে পাত সীমানাগুলো রয়েছে সেই সীমানাগুলো সম্পর্কে একটু জেনে নেব, যাতে এই তত্ত্বটি বুঝতে আমাদের সুবিধা হয়। তো দেখো, আমরা জানি যে পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী আমাদের পৃথিবীর যে ভূত্বক সেই ভূত্বকেতে 3 রকমের পাত সীমানা অবস্থান করে। কি করে? প্রথমটা হচ্ছে অপসারী পাত সীমানা বা যেটাকে আমরা প্রতিসারীও বলে থাকি। তারপর একটা হচ্ছে অভিসারী পাত সীমানা, আর একটা হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা। তো এই 3 রকমের পাত সীমানা কিন্তু আমাদের পৃথিবীর ভূত্বকেতে দেখতে পাওয়া যায়। এবার এই 3 রকম পাত সীমানাতে কী ধরনের ভূগাঠনিক ক্রিয়াকলাপ ঘটে সেটি একটু এবার জেনে নেওয়া যাক। তো দেখো, এই যে অপসারী পাত সীমানা আছে, এই অপসারী পাত সীমানাতে কি হয় না, দুটো পাত দুদিকে একে অপরের বিপরীত দিকে অগ্রসর হয়। দেখো, এইটা একটা অপসারী পাত সীমানা, এবং এই অপসারী পাত সীমানাতে কি হচ্ছে, এই পাতটা এদিকে অগ্রসর হচ্ছে আর এই পাতটা এদিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ দুটো পাত একে অপরের বিপরীত দিকে অগ্রসর হচ্ছে। তো এর ফলেতে কি হচ্ছে, এই যে পাতের এই যে সীমানা বরাবর এখানেতে ফাটল তৈরি হচ্ছে বা চ্যুতি সৃষ্টি হচ্ছে। যে ফাটলটা ভূত্বকের নিচে যে গুরুমণ্ডলের যে অ্যাস্তরোস্ফিয়ার স্তরটি রয়েছে সেই অ্যাস্তরোস্ফিয়ার স্তর পর্যন্ত বিস্তৃত হয়ে যাচ্ছে, এবং তার ফলেতে কি হচ্ছে, এই গুরুমণ্ডলের থেকে যে ম্যাগমা সেই ম্যাগমা এই ফাটল বরাবর উঠে আসছে এবং উঠে এসে এইখানটাতে জমা হচ্ছে, এবং জমা হয়ে উঁচু হয়ে কি তৈরি করছে না, শৈল শিরা তৈরি করছে। এই ঘটনাটা কিন্তু অপসারী পাত সীমানাতে কিন্তু ঘটে, এবং আমাদের যে তত্ত্বটা আমরা আলোচনা করব অর্থাৎ সমুদ্রবক্ষের যে বিস্তৃতি সেই তত্ত্বতে এই অপসারী পাত সীমানা এবং সেই অপসারী পাত সীমানা বরাবর এই যে শৈল শিরা এইটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যে দুটো পাত সীমানা আছে, যেটা হচ্ছে অভিসারী পাত সীমানা, সেই পাত সীমানাতে কি হয় না, এই পাত সীমানাটার অর্থাৎ অপসারী পাত সীমানার বিপরীত ভূগাঠনিক ক্রিয়াকলাপটা এখানেতে ঘটে থাকে, এবং কি হয় যে এখানেতে দুটো পাত, এই একটা পাত এবং এই একটা পাত, দুটো পাত একে অপরের দিকে অগ্রসর হয়, মানে এ এদিকে আসতে থাকছে এবং এ এদিকে আসতে থাকছে, এবং দেখা যায় যে তুলনামূলক হালকা পাতটির নিচে আস্তে আস্তে অধঃপতিত হতে থাকে, এইরকমভাবে অধঃপতিত হতে থাকে, এবং সেই অধঃপতিত হওয়ার দরুন কি হচ্ছে, এখানটাতে ভীষণ রকম প্রেশার ক্রিয়েট হচ্ছে, এবং এই যে পাতটা আছে এই পাতটার এইখান থেকে ফাটল সৃষ্টি হচ্ছে, এবং সেই ফাটল পথ থেকে অনেক সময় এই ভূ অভ্যন্তরের গুরুমণ্ডলের যে ম্যাগমা সেই ম্যাগমা বা অ্যাস্ট্রোস্ফিয়ারের ম্যাগমাও বলতে পারি, সেই ম্যাগমা কি হচ্ছে, এই দুর্বল অংশগুলো থেকে কিন্তু বেরিয়ে আসছে
এবং আগ্নেয়গিরিরও আগ্নেয়গিরির সৃষ্টি করে থাকে। এটা গেল অভিসারী পাত সীমানার ঘটনা। আবার এই অভিসারী পাত সীমানার ক্ষেত্রে আবার ভঙ্গিল পর্বতেরও কিন্তু সৃষ্টি হয়ে থাকে, যদিও সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। তো আমরা জাস্ট শুধু একটু বেসিক্সটা জেনে নিচ্ছি, যাতে আমাদের মূল যে আলোচনার বিষয় অর্থাৎ সমুদ্রবক্ষের যে বিস্তৃতি সেটা বুঝতে সুবিধা হয়। আর একটা পাত সীমানা আছে, যে পাত সীমানাতে, যেটাকে বলি আমরা নিরপেক্ষ পাত সীমানা। এতে কি হয়, এতে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কি না, এই দুটো পাত, এই একটা পাত এবং এই একটা পাত, এই দুটো পাত পরস্পরের বিপরীত দিকে অগ্রসর হয়, পাশাপাশি থেকে অগ্রসর হয়। অর্থাৎ এই পাতটা এদিকে যদি যায় তাহলে এই পাতটা এদিকে আসে, কেউ কারোর থেকে দূরে সরে যায় না, আর কেউ কারোর নিচেও প্রবেশ করে না, শুধু পাশাপাশি থেকে একজন আরেকজনের বিপরীতে অনুভূমিকভাবে অগ্রসর হতে থাকে। এদিকে অগ্রসর হয় আর এদিকে অগ্রসর হয়, যার ফলে এইখানটাতে এদের এই পাত সীমানা বরাবর এই জায়গাটাতে ভীষণ রকম ভূমিকম্প সৃষ্টি হয়ে থাকে। তো এই 3 রকমের পাত সীমানা আমাদের পৃথিবীর ভূত্বকেতে দেখতে পাওয়া যায়, এবং এই 3 রকম পাত সীমানাতে এই 3 রকমের ভূগাঠনিক ক্রিয়াকলাপ ঘটে থাকে। আর আমাদের সমুদ্রবক্ষের বিস্তৃতির আলোচনার ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই প্রতিসারী পাত সীমানাতে যে ভূগাঠনিক ক্রিয়াকলাপটা ঘটে, বা এই প্রতিসারী পাত সীমানাতে যে ঘটনাটা ঘটছে সেইটাই কিন্তু আমাদের পড়তে হবে, প্রতিসারী পাত সীমানা বা অপসারী পাত সীমানা যেটাকে বলা হয়। তো এবারেতে আমরা আমাদের যে মূল আলোচনা অর্থাৎ সমুদ্রবক্ষের বিস্তৃতি, সেইটাতে এবারেতে আমরা একটু একটু করে প্রবেশ করব। তো দেখো, শুরুতে আমি আরও একটা ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করছি, যে দেখো এই যে আমরা যে অপসারী পাত সীমানাতে আমরা কি জানলাম, আমরা অপসারী পাত সীমানাতে জানলাম যে একটি পাত আর একটা পাতের থেকে পরস্পর দূরে সরে যায়, এ এদিকে এ এদিকে, বিপরীত দিকে অগ্রসর হয়। আর এই ঘটনাটা ঘটে সমুদ্র তলদেশে, অর্থাৎ আমরা সমুদ্র পৃষ্ঠে বা সমুদ্রের জলপৃষ্ঠের নিচে কিন্তু, অর্থাৎ সমুদ্রের যে তলদেশ, অর্থাৎ এইটা যে সমুদ্রের যে তলদেশ, এর ওপরে সমুদ্রের জলটা রয়েছে। তো সেই যে সমুদ্রের জল, ওর যে তলদেশটা রয়েছে, সেই তলদেশেই কিন্তু এই পাত সীমানাটা অবস্থান করছে, এবং এই যে পুরো ঘটনাটা এটা কিন্তু সমুদ্রের জলের তলাতেই কিন্তু ঘটে। ওপর থেকে কিন্তু আমরা বিশেষ কিছু বুঝতে পারবো না যতক্ষণ পর্যন্ত সমুদ্রের তলদেশে, একদম যে তলায় যদি আমরা না যাই। তো কি হয়, এই প্রতিসারী যে পাত সীমানা বা অপসারী পাত সীমানা কোথায় থাকে না, এই সমুদ্র তলদেশে অবস্থান করে, এবং এখানেতে কি হয়, একটা পাত আর একটা পাতের বিপরীত দিকে অগ্রসর হতে থাকে। এই পাতটা এদিকে যদি যায় তাহলে এই পাতটা এদিকেও সরতে থাকবে। তার ফলেতে কি হয়, এখানে ফাটল তৈরি হয়, চ্যুতির সৃষ্টি হয়, এবং সেই চ্যুতি থেকে কি হয় না, এই ভূ অভ্যন্তরের যে ম্যাগমা, সেই ম্যাগমা বেরিয়ে আসে এবং তৈরি করে কি, মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি করে। এইখানটাতে এই ম্যাগমাটা, এই ফাটলের মুখটাতে এই ম্যাগমাটা জমাট বাঁধে, এবং জমাট বেঁধে কি হয়, এই জায়গাটাতে ফিলিং করে দিয়ে জমাট বেঁধে উঁচু হয়ে মধ্য সামুদ্রিক শৈলশিরার জন্ম দিয়ে থাকে। এবারেতে একবার এটা হলো, পুনরায় আবার যখন এর মধ্যে যখন আবার অগ্নুৎপাত হবে, যখন আবার এই পাতটা এদিকে এবং এদিকে যখন আবার সরবে, তখন আবার এখানেতে ফাটল তৈরি হবে, এবং সেই ফাটল পথ থেকে আবার কিন্তু ম্যাগমা উঠে এসে আবার এখানটাতে ফিলিং করে দিয়ে আবার শৈলশিরা তৈরি করবে। আর আগেরটা একটু সরে এদিকে এবং এদিকে সরে আসবে, অর্থাৎ ক্রমাগত এই পাতটা এদিকে সরছে এবং এই পাতটা এদিকে সরছে, আর এই ম্যাগমাটা এখান থেকে উঠে এসে ওই ফাঁকা জায়গাটা, চ্যুতি সৃষ্টি হওয়ার যে জায়গাটা, মুখটা, ওটাকে কিন্তু ফিলিং করে দিচ্ছে। এবং দেখো এখানেতে দেখো এই যে রয়েছে, দেখো এই যে ইয়াংগেস্ট, দেখো এখানে রয়েছে ইয়াংগেস্ট, ওল্ডার, ওল্ডেস্ট, অর্থাৎ এই মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর এই যে অংশটা, এই অংশটা সবসময় নতুন থাকে, কারণ সবসময় এই জায়গাটাতে অগ্নুৎপাত হতে থাকে, এবং সেই অগ্নুৎপাতের কারণেতে কি হচ্ছে, এই জায়গাটাতে সবসময় নতুন ভূত্বক সৃষ্টি হতে থাকে, সেই কারণে এটাকে ইয়াংগেস্ট বলা হচ্ছে। আর ক্রমাগত এই যেহেতু এই পাতটা এবং এই পাতটা যেহেতু এই দুটো দিকে সরছে, এদিকেও সরছে এবং এদিকেও যেহেতু সরছে, সেই জন্যে যত সরে এদিকে চলে আসতে থাকবে, এটাও সরে যখন আস্তে আস্তে এদিকে সরে আসতে থাকবে, তত এটা ওল্ডার থেকে আরও ওল্ডেস্ট হতে থাকবে। অর্থাৎ মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে যত আমি দূরের দিকে যেতে থাকবো, যত উপকূলের দিকে আমি যেতে থাকবো, তত কিন্তু আস্তে আস্তে কি দেখা যাবে না, এইখানের এই যে শিলাটা আছে, এই শিলার যে বয়স, সেই বয়সটা যদি আমি পরীক্ষা করি তাহলে দেখতে পাবো যে এইখানের যে শিলাগুলো, সেই শিলাগুলো তুলনামূলকভাবে নতুন, এবং যত এই মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে যত আমি দূরের দিকে যাব, এদিকে এবং এদিকে, তত শিলার বয়স কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, তো এইটাই কিন্তু সি ফ্লোর স্প্রেডিং, অর্থাৎ সমুদ্র বক্ষ বলতে এইটাকেই বোঝায়, এবং এই সমুদ্র বক্ষ বরাবর কিন্তু নতুন ভূত্বকের জন্ম হয়, এবং পুরনো ভূত্বকগুলো আস্তে আস্তে কি হচ্ছে, এদিকেতে এবং এদিকেতে সরতে থাকে।
এবার খুব সম্ভবত একটা প্রশ্ন এখান থেকে এসেই যায় যে যদি এটা এদিকে এরমভাবে সরে আর এদিকে এরমভাবে সরে, তাহলে এটা এই পারে আসার আর এই পারে আসার পরে কি হচ্ছে। তো সেটাও আমরা এই সমুদ্রবক্ষের বিস্তৃতির এই আলোচনার সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করব যে এখান থেকে তো ভূত্বক সৃষ্টি হচ্ছে, সমুদ্রবক্ষের তো বিস্তৃতি হচ্ছে, আর এটা যদি ক্রমাগত এরকমভাবে এদিকে সরতে থাকে আর এটাও যদি এরকমভাবে ক্রমাগত এদিকে যদি সরতে থাকে, তাহলে এদিকের এই জায়গাটাতে তো গরমিল দেখা দেবে, কারণ বাড়তে বাড়তে এদিকটাতেও চলে আসবে, এদিকটাতেও চলে আসবে। তো তখন তো একটা বিচ্ছিরি রকম ব্যাপার তৈরি হবে, সেটা কিন্তু হয় না। তো সেটা আমি আলোচনা যখন হবে সেই সঙ্গে সঙ্গে আমি এটার উত্তরটা দিয়ে দেবো যে এদিকে এরমভাবে আর এদিকে এরমভাবে যখন সমুদ্রবক্ষের বিস্তৃতি হচ্ছে, নতুন ভূত্বক সৃষ্টি হচ্ছে মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর, তখন এই পুরনো ভূত্বকগুলোর কি হচ্ছে সেটা আলোচনার মধ্যে আসবে। তো এইরকমভাবে কিন্তু সমুদ্রবক্ষের বিস্তৃতি হয়ে থাকে এবং এই ঘটনাটা কিন্তু সমুদ্রের তলদেশে কিন্তু হয় অপসারী বা প্রতিসারী যে পাত সীমানা আছে সেই পাত সীমানা বরাবর, যেখানেতে দুটি পাত পরস্পরের বিপরীত দিকে অগ্রসর হচ্ছে। তো এইটাই কিন্তু সমুদ্রবক্ষের বিস্তৃতি, যেটা কিন্তু হ্যারি হেস বলেছিলেন এবং এর সাপেক্ষে উনি কতগুলো প্রমাণ দিয়েছিলেন সেগুলো আমরা একে একে আলোচনা করব। তবে তার আগে এই তত্ত্বের আরও কিছু যে মূল যে ব্যাপার আছে, অর্থাৎ এই যে সমুদ্রবক্ষের বিস্তৃতিটা কেন হচ্ছে, এর পিছনে যে কারণটা আছে, কি কারণে এটা হচ্ছে, সেইটা কিন্তু আমরা আলোচনা করব। তো সেটা আমরা এই তত্ত্বের যে মূল কথা আছে সেই মূল কথার মধ্যে আমরা পেয়ে যাব। দেখো প্রথমে যেটা বলছে খুব ইম্পর্টেন্ট, দেখো এখানটাতে ভালো করে তোমরা সবাই লক্ষ্য করো যে দেখো এখানে বলছে কি 1 নম্বরেতে যে সমুদ্রবক্ষের যে বিস্তৃতি তত্ত্বের যে মূল কথা, সেখানে 1 নম্বরে বলছে যে ভূগর্ভে সৃষ্ট পরিচলন স্রোতের ঊর্ধ্বমুখী অংশ যখন মহাসাগরীয় ভূত্বকের নিচে এসে আঘাত করে তখন সেখানেতে মহাসাগরীয় ভূত্বক গলে যায় এবং ফাটল দেখা দেয়। তো ব্যাপারটা কীরকম হয় এইবারে দেখো, এই যে ছবিটা রয়েছে এই ছবিটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এইটা হচ্ছে আমাদের গুরুমণ্ডল, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, ম্যান্টেল। এই গুরুমণ্ডলের মধ্যে এই যে অ্যাস্থেনোস্ফিয়ার মানে ঊর্ধ্ব গুরুমণ্ডলের যে অংশটা আছে তাকে আমরা কি বলি, অ্যাস্থেনোস্ফিয়ার বলি। আর ভূত্বকের যে পাতগুলো আছে যেটাকে প্লেট বলে, সেই প্লেটগুলো অর্থাৎ প্লেট যেগুলো রয়েছে অর্থাৎ মহাসাগরীয় প্লেট এবং মানে মহাসাগরীয় ভূত্বক বা তোমার মহাদেশীয় যে ভূত্বক যে প্লেটগুলো রয়েছে সেই প্লেটগুলো কিন্তু এই অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরেতে কিন্তু অবস্থান করছে এবং সেগুলো কিন্তু সঞ্চারণশীল। এবং কী কারণে সঞ্চারণশীল, সেটা হচ্ছে এই অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্যে এই যে পরিচলন স্রোত, এই পরিচলন স্রোতের কারণেতে এটা সঞ্চালনশীল হচ্ছে। এটাই কিন্তু পাত সংস্থান তত্ত্বে বলা হয়েছে। অর্থাৎ পাত সংস্থান তত্ত্বেতে এই যে পাতগুলো যে পাত সীমানা বরাবর যে সঞ্চারিত হয়, একটা পাত আর একটা পাতের দিকে আসে বা দূরে সরে যায়, পাশাপাশি থেকে অগ্রসরে, এই যে ঘটনাগুলো ঘটে অর্থাৎ যে পাত সংস্থান হয়, তার প্রধান কারণটা কি, তার প্রধান কারণ হচ্ছে এই অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্যে সৃষ্টি হওয়া পরিচলন স্রোত। এই যে পরিচলন স্রোত, এই পরিচলন স্রোতটা অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্যে কেন সৃষ্টি হয়, খুব সংক্ষেপে যদি বলতে হয় যে এই অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্যে সব জায়গাতে কী হয়, তাপের পরিমাণটা সমান নয়, অর্থাৎ বেশি কোনো জায়গায় আবার কোনো জায়গায় একটু কম। তো দেখা যায় কি যে একটা বেশি তাপমাত্রাযুক্ত অঞ্চল থেকে কম তাপমাত্রাযুক্ত অঞ্চলের দিকে তাপটা পরিবাহিত হয়, পরিচালিত হতে থাকে এবং তখনই জন্ম নেয় হচ্ছে এই পরিচলন স্রোত। আর এই পরিচলন স্রোতের ব্যাপারটা বলেছিলেন আর্থার হোমস নামের একজন বিজ্ঞানী। তিনি এই পরিচলন স্রোতের অস্তিত্বের কথাটা বলেছিলেন অ্যাস্থেনোস্ফিয়ারে এবং পরবর্তীকালেতে এই পরিচলন স্রোতকেই কিন্তু পাত সংস্থানের তত্ত্বতে পাত সংস্থানের প্রধান কারণ হিসেবে তো ধরা হয়। ঠিক আছে, তো এইটা তাহলে এবার দেখো, এবার প্রথম যে 1 নম্বর যে কথাটা বলা হয়েছিল এই সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বে, তাতে বলছে কি যে ভূগর্ভে সৃষ্ট উষ্ণ পরিচলন স্রোতের ঊর্ধ্বমুখী অংশ যখন মহাসাগরীয় ভূত্বকের নিচে এসে আঘাত করে তখন সেখানে মহাসাগরীয় ভূত্বক গলে যায় ও তাতে ফাটল দেখা দেয়। অর্থাৎ এই যে পরিচলন স্রোতটা, ধরো এইখানে একটা পরিচলন স্রোত সৃষ্টি হয়েছে আর এখানে একটা পরিচলন স্রোত সৃষ্টি হয়েছে। এবার এদিক থেকে এরকমভাবে ঘুরে এসে কি করে, এদিকে এসে আঘাত করছে, এই অংশটাতে আঘাত করছে, আর ঘুরে এসে এই দিকের এই অংশটাতে আঘাত করছে। এই দুজন দুদিকে এই জায়গাটাতে আঘাত করার দরুন কি হচ্ছে, এই জায়গাটাতে একটা চ্যুতি বা ফাটলের সৃষ্টি হয় এইটা। এবং এই জায়গাটায় যখনই এই চ্যুতি বা ফাটল সৃষ্টি হয়ে যায় অর্থাৎ এই জায়গাটাতে, তখনই কিন্তু এই ফাটল থেকে, এই ফাটলটা যেহেতু অ্যাস্থেনোস্ফিয়ার পর্যন্ত বিস্তৃত হয়ে যায়, তখন কি হয়, এখান থেকে এই ম্যাগমাটা বেরিয়ে আসে। অর্থাৎ এই পরিচলন স্রোতের যে ধাক্কাটা এই পাতের তলাতে দেয় সবসময় ক্রমাগত, এর ফলেতে কি হচ্ছে, এখানেতে ধাক্কা দিচ্ছে আর এখানেতে ধাক্কা দিচ্ছে, দুটো পরস্পর বিপরীত দিকে যেহেতু ধাক্কা দিচ্ছে তাই এই জায়গাটাতে কি হচ্ছে, এখানটাতে একটা ফাটল তৈরি হচ্ছে। ফাটল তৈরি হওয়ার ফলেতে কি হচ্ছে, এইখানকার এই যে ফাটলটা, এই দেখো এখানে এই ফাটলটা তৈরি হচ্ছে, এই ফাটলটা তৈরি হলে কি হবে, এখান থেকে ম্যাগমাটা এখানে উঠে আসছে। ঠিক আছে, এবং উঠে এসে কী তৈরি করে,
উঠে এসে মধ্য সামুদ্রিক শৈলশিরা সৃষ্টি করে থাকে। তো আবার আমি দ্বিতীয় যে মূল কথাটা যেটা রয়েছে সেটাই বলছে, দেখো যে এরপর ওই ফাটল বরাবর ঊর্ধ্বমুখী পরিচলন স্রোতের চাপে লাভা বেরিয়ে এসে ফাটলের দুদিকে উঁচু হয়ে জমে মহাসাগরীয় শৈলশিরা সৃষ্টি করে। অর্থাৎ যেটা আমি এক্ষুনি বললাম, অর্থাৎ ম্যাগমাটাই যখন ভূপৃষ্ঠেতে উন্মুক্ত হয়ে যায়, বেরিয়ে আসে, তখন তাকে আমরা কি বলছি? লাভা বলছি। তো এই পরিচলন স্রোতের কারণেতে যখনই এইখানটাতে ফাটল সৃষ্টি হবে, এই জায়গাটাতে, এই যে মহাসাগরীয় পাতেতে যখন ফাটল তৈরি হয়ে যাবে এই জায়গাটাতে, তখন এই ফাটল থেকে কি হবে? এই ম্যাগমাটা বেরিয়ে আসবে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে এই ম্যাগমাটা প্রচণ্ড উত্তপ্ত অবস্থায় থাকে এবং প্রচণ্ড প্রেসারে থাকে। তাই ভূপৃষ্ঠে যখনই কোনো জায়গায় কোনো দুর্বল অংশ বা কোনো চ্যুতি যদি সৃষ্টি হয়, যেটা কিনা অ্যাস্তনোস্ফিয়ার পর্যন্ত যদি বিস্তৃত হয়, তাহলে কী হবে? সেখান থেকে ম্যাগমাটা ভূপৃষ্ঠে উদ্গীরিত হবে। তো এই রকম ব্যাপারটা হয় এখানে, যেহেতু চ্যুতিটা সৃষ্টি হয়, ফাটলটা সৃষ্টি হয়, সেই ফাটল বরাবর কী হয়? এই ম্যাগমাটা বেরিয়ে আসে, যেটাই এই লাভা রূপে এইখানটাতে সঞ্চিত হয়ে যায়। এই জায়গাটাতে লাভা রূপে সঞ্চিত হয়ে তৈরি করে দেয় কি? মধ্য সামুদ্রিক শৈলশিরা। মধ্য সামুদ্রিক শৈলশিরা মানেটা কি? অর্থাৎ সমুদ্রের, মানে আমাদের যে পৃথিবীর যে বড় বড় যে সমুদ্রগুলো রয়েছে, আটলান্টিক, প্রশান্ত, এই সমস্ত সমুদ্রের মাঝ বরাবর, মোটামুটি মাঝ বরাবর এইরকম একটা অপসারী পাত সীমানার অস্তিত্ব লক্ষ্য করা যায়, বা প্রতিসারী পাত সীমানার অস্তিত্ব লক্ষ্য করা যায়, যেখানেতে এই রকম একটা পাত এদিকে এবং একটা পাত এদিকে পরস্পরের বিপরীত দিকে অগ্রসর হয়, এবং তার ফলেতে এখানেতে ফাটল তৈরি হচ্ছে, এবং সেই ফাটল দিয়ে কি হচ্ছে? এই ম্যাগমাটা এইখানেতে উঠে আসে, এবং উঠে এসে এখানটাতে জমা হয়, সঞ্চিত হয় লাভা রূপে, এবং তৈরি করে মধ্য সামুদ্রিক শৈলশিরা। সমুদ্রের মাঝ বরাবর সৃষ্টি হয়ে থাকে বলেই এটার নাম হচ্ছে মধ্য সামুদ্রিক শৈলশিরা। এবার 3 নম্বরে দেখো কি বলছে, এইভাবে মহাসাগরীয় শৈলশিরার শীর্ষদেশের ফাটল বরাবর ক্রমাগত লাভা বেরিয়ে দুদিকে ঢাল বরাবর নেমে গিয়ে পাতলা মহাসাগরীয় ভূত্বক সৃষ্টি করে, এবং তারপর সেই ভূত্বক ধীরে ধীরে দুদিকে স্থলভাগের দিকে সঞ্চারিত হয়। এবার দেখো এইখানেতে একবার অগ্নুদ্গমেতে এখানেতে লাভা জমা পড়লো, হয়ে শৈলশিরা সৃষ্টি করলো, আর ক্রমাগত পরিচালন স্রোতটা তো এখানে কন্টিনিউয়াসলি এটাকে ধাক্কা দিচ্ছে, এদিকে দিচ্ছে, এদিকে দিচ্ছে, যার ফলেতে কি হচ্ছে? এখানেতে লাভা উঠে আসছে, শৈলশিরা এখানেতে সৃষ্টি করছে, আবার ফাটল তৈরি হচ্ছে, আবার উঠে আসছে, আবার জমে, আবার কিন্তু শৈলশিরা তৈরি করছে। এই রকমভাবে এই জায়গাটাতে কিন্তু ক্রমাগত এরকমভাবে চলতে থাকে। আর যেহেতু এই পরিচালন স্রোতটা এরকমভাবে সার্কেলিকভাবে এরমভাবে ঘুরতে থাকে, এরমভাবে এটা এদিকে এরম বিপরীত দিকে যেহেতু ঘুরতে থাকে, সেই জন্য এদিকের পাতটা এদিকে সরতে থাকে একটু একটু করে, আর এদিকের পাতটা এদিকে একটু একটু করে সরতে থাকে। আর যত লাভা এখান থেকে উঠে আসবে, তত এইখানটাতে নতুন ভূত্বক সৃষ্টি হতে থাকে, মানে সামুদ্রিক ভূত্বক হচ্ছে সৃষ্টি হতে থাকে এই জায়গাটাতে, মানে পৃথিবীতে নতুন ভূত্বক সৃষ্টি হতে থাকে এই মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর। এখন খুব সম্ভবত যে প্রশ্নটা আমি একটু আগেই বলছিলাম, তাহলে পুরনো ভূত্বকটার কি হচ্ছে? অর্থাৎ যে অংশটা সরে সরে এদিকে আসছে বা এদিকে চলে যাচ্ছে, সেই অংশটা যাচ্ছে কোথায়? সেই অংশটা কোনো জায়গায় যাচ্ছে না, কারণ একটা প্রতিসারী পাত সীমানা, দুদিকে দুটো অভিসারী পাত সীমানা থাকে, যে অভিসারী পাত সীমানাতে এই পাতটা এই নিচেতে প্রবেশ করে যায়, এটাই ঘটে। দেখো এখানেতে একটা মহাদেশীয় অংশ আছে, এই যে দেখো বলছে যে মহাদেশীয় লিথোস্ফিয়ার, অর্থাৎ এই যে অংশটা, যে মহাদেশীয় পাত, তো একটা মহাদেশীয় পাত থাকে, আর এইটা হচ্ছে সামুদ্রিক পাত, মহাসাগরীয় পাত। এই জায়গাটাতেও মহাসাগরীয় পাত, আর এদিকটাতেও একটা তোমার মহাদেশীয় পাত থাকছে। এবার সম্ভবত কি হয়, আমরা জানি যে মহাসাগরীয় যে পাত হয় সেই পাতটা ভারী, অর্থাৎ তার যে কম্পোজিশন সেটা খুব ভারী হয়। তো সেই কারণেতে মহাসাগরীয় পাতটা কি হয়, আস্তে আস্তে হালকা, তুলনামূলক হালকা মহাদেশীয় পাতের নিচে অধঃপতিত হতে থাকে এই অভিসারী পাত সীমানা বরাবর, এদিকেও এবং এদিকেও। অর্থাৎ যে ভূত্বকটা এখানেতে নতুন সৃষ্টি হচ্ছে, সে তো এখানে সৃষ্টি হচ্ছে, আর পুরনো যে অংশটা সেটা কিন্তু একটু একটু করে এদিকে সরছে, এবং সেই সরতে সরতে কি হচ্ছে, এই পারেতে এই অভিসারী পাত সীমানা বরাবর সে নিচে চলে যাচ্ছে, এবং নিচে চলে গিয়ে কী হচ্ছে, গলে যাচ্ছে, অ্যাস্তনোস্ফিয়ারের প্রচণ্ড তাপেতে ও গলে যাচ্ছে এরমভাবে, এবং গলে গিয়ে পুনরায় আবার ম্যাগমা রূপে আবার এখান থেকে উঠছে। এদিকটাতেও ঠিক তাই হচ্ছে, এদিকের এই পুরনো ভূত্বকের এই অংশটা এই অভিসারী পাত সীমানা বরাবর নিচের দিকে চলে যাচ্ছে, এবং চলে গিয়ে গলে যাচ্ছে, এবং গলে গিয়ে পুনরায় আবার ম্যাগমা রূপে আবার এখান থেকে উঠে এসে নতুন ভূত্বক সৃষ্টি করছে। এই প্রসেসটা কন্টিনিউয়াসলি কিন্তু চলতে থাকে, যার জন্যে এই প্রতিসারী বা এই অপসারী পাত সীমানা বরাবর, এই মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর নতুন ভূত্বকের সৃষ্টি হতে থাকে, আর পুরনো ভূত্বকটা আস্তে আস্তে সরে সরে এর এই দুপাশেতে দুটো যে অভিসারী পাত সীমানা আছে, সেখানেতে এই একটা পাত আর একটা পাতের নিচে যেহেতু চলে যাচ্ছে, অর্থাৎ মহাসাগরীয় পাতটা আস্তে আস্তে মহাদেশীয় পাতের নিচে যে চলে যাচ্ছে, সেই চলে যাওয়া অংশটা আস্তে আস্তে কী হচ্ছে না, গলে যাচ্ছে, এবং গলে গিয়ে কী হচ্ছে, আবার ম্যাগমাতে পরিণত হচ্ছে, এপারটাও হচ্ছে এবং এপারটাও হচ্ছে, এবং পুনরায় আবার এখান থেকে উঠে আসছে। তো সেই কারণেতে
কোনো সমস্যা হয় না, এই ব্যালেন্সটা কিন্তু সবসময় ঠিকঠাক থাকে। তো এটাই কিন্তু হচ্ছে আমার যে মহাসাগর মানে সমুদ্রবক্ষের বিস্তৃতি যে তত্ত্বটা, সেই তত্ত্বের কিন্তু মূল কথা, অর্থাৎ এই তিনটে মূল কথা কিন্তু এই সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বতে কিন্তু আছে। তো এরপরেতে আমরা এই যে সমুদ্রবক্ষের যে বিস্তৃতি, এই বিস্তৃতির যে প্রমাণসমূহগুলো আছে, অর্থাৎ হ্যারি হেস যে সমস্ত প্রমাণের উপরেতে ভিত্তি করে তার তত্ত্বটাকে খাড়া করেছিলেন, তো সেটা এবার আমরা একে একে দেখে নেব। তো প্রথমে দেখো যে প্রমাণ হিসেবে ফার্স্ট যেটা বলছে সেটা হচ্ছে কিনা অগভীর সামুদ্রিক অবক্ষেপ। তো এটা কি বলছে দেখো, এখানে বলছে যে মহাসাগরগুলির তলদেশে যে সামুদ্রিক অবক্ষেপ আছে তার গভীরতা খুবই কম। এর থেকে প্রমাণিত হয় যে মহাসাগরগুলি খুব প্রাচীন নয়, কারণ ওগুলো যদি সুপ্রাচীন কাল থেকে থাকতো তাহলে অবক্ষেপগুলি খুবই গভীর হতো। তো সামুদ্রিক অবক্ষেপ কি, অর্থাৎ সমুদ্রে যে সমস্ত পদার্থগুলো সঞ্চিত হয়, তো সেই সমস্ত পদার্থগুলো কি হচ্ছে সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়, এবং যেটাকেই বলা হয় হচ্ছে সামুদ্রিক অবক্ষেপ। তো এই যে সামুদ্রিক অবক্ষেপ, অর্থাৎ আমি ছবিটাতে ফিরি আবার, এই যে সামুদ্রিক অবক্ষেপগুলো আছে, ধরো এইখানেতে যে সমস্ত সামুদ্রিক অবক্ষেপগুলো জমা হচ্ছে এদিকে এবং এদিকে, এই সামুদ্রিক অবক্ষেপগুলোর বয়স কিন্তু খুব বেশি নয়, ঠিক আছে। তো যেটা থেকে কিন্তু ধারণা করা হয়েছে, অর্থাৎ এই যে সমুদ্রের তলদেশেতে এইখানেতে এই মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর এই সমস্ত যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে যে সামুদ্রিক অবক্ষেপগুলো জমা হচ্ছে, সেই সামুদ্রিক অবক্ষেপের বয়স পরীক্ষা করে দেখা হয়েছে। এবং বয়স পরীক্ষা করে দেখে কি বলছে যে দেখো, এখানে বলছে যে মহাসাগরগুলির তলদেশে যে সামুদ্রিক অবক্ষেপ রয়েছে তার গভীরতা খুব কম। গভীরতা খুব কম মানে বেশি গভীর নয়, কারণ যদি সুদীর্ঘকাল ধরে ওই অবক্ষেপগুলো ওখানেতে জমা হতো তাহলে কিন্তু তার গভীরতা অনেকটা বেশি হতো। মানে আমাদের পৃথিবীর যে জন্মলগ্ন, সেই জন্মলগ্ন থেকে যদি একদম ধরা যায়, তো তাহলে দেখা যায় যে সেই সময় থেকে যদি সামুদ্রিক অবক্ষেপগুলি সমুদ্রের মধ্যে যদি জমা হতো তাহলে কিন্তু তার বয়স আরও বেশি হতো, সমুদ্রের তলদেশে যদি সেগুলো সঞ্চিত হতো, কিন্তু তা কিন্তু নয়, বা তার গভীরতাও কিন্তু ততটা নয় যতটা বিজ্ঞানীরা এক্সপেক্ট করে। তো সেই জন্যই বলছে দেখো যে এর থেকে প্রমাণিত হয় যে মহাসাগরগুলি খুব প্রাচীন নয়, কারণ ওগুলো যদি সুপ্রাচীন থাকতো তাহলে তার অবক্ষেপগুলি খুব গভীর হতো এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তার বয়সও বেশি হতে থাকতো। এবার দেখো পরের যে পয়েন্টটা যেটা রয়েছে, পরের যে প্রমাণটা যেটা রয়েছে, দেখো সামুদ্রিক অবক্ষেপের বয়স, এটাও কিন্তু সমুদ্রবক্ষের বিস্তৃতির সাপেক্ষে কিন্তু একটা জোরালো প্রমাণ। তো এখানে কি বলছে দেখো যে বিভিন্ন সময়ে সামুদ্রিক অবক্ষেপের বয়স পরীক্ষা করে দেখা গেছে যে কোনো মহাসাগরেরই সামুদ্রিক অবক্ষেপের বয়স 16 কোটি বছরের বেশি নয়, অর্থাৎ সুপ্রাচীনকালে এই মহাসাগরগুলি অস্তিত্ব ছিলই না। তো দেখো 16 কোটি বছর, অর্থাৎ এই যে সময়টা, এই সময়টা সামুদ্রিকের অবক্ষেপের বয়স পরীক্ষা করে বিজ্ঞানীরা বার করেছে, অর্থাৎ সমুদ্রের তলদেশেতে যে সমস্ত সামুদ্রিক অবক্ষেপগুলো জমা হয়েছে তার বয়স পরীক্ষা করে দেখা গেছে যে সেগুলো মোটামুটি সমস্ত সমুদ্রের সামুদ্রিক যে অবক্ষেপগুলো তার মোটামুটি যে বয়স সেটা মোটামুটি 16 কোটি বছরের বেশি নয়। তো যেটার কারণেতে কিন্তু বলছে বিজ্ঞানীরা যে যদি এগুলো যদি সুপ্রাচীন কাল থেকে থাকতো তাহলে 16 কোটি বছরের থেকেও বেশি তাদের বয়স হতো। তো যেহেতু সেটা নয়, সেই জন্য এই সামুদ্রিক অবক্ষেপগুলি বা এই যে মহাসাগরগুলির অস্তিত্ব সুপ্রাচীন কাল থেকে কিন্তু ছিল না। তারপরে দেখো 2 নম্বরে বলছে, দেখো এটাও খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, অর্থাৎ সামুদ্রিক শৈলশিরার দুপাশ থেকে যত দূরে যাওয়া যায় সামুদ্রিক অবক্ষেপের গভীরতা ও বয়স বাড়ে। এর থেকে প্রমাণিত হয় যে সামুদ্রিক শৈলশিরা নবীনকালে এবং শৈলশিরা থেকে ক্রমশ দূরের স্থানগুলি ক্রমানুসারে আগে সৃষ্টি হয়েছে। এইটা একটু ভালো করে বুঝে নেওয়া দরকার। অর্থাৎ দেখো এই যে মধ্য সামুদ্রিক যে শৈলশিরা আছে, এই মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে যত দূরে যাওয়া যায়, অর্থাৎ এখান থেকে যত আমি এদিকে যাব এবং এদিকে যাব, তত কি হতে থাকবে, দুটো জিনিস বিজ্ঞানীরা লক্ষ্য করলেন। অর্থাৎ এই মধ্য সামুদ্রিক শৈলশিরার কাছাকাছি যে সমস্ত সামুদ্রিক অবক্ষেপগুলো রয়েছে তার বয়স তুলনামূলকভাবে কম, অর্থাৎ নবীন। এবং এই মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে যত দূরের দিকে যাওয়া যাচ্ছে, এই অভিসারী পাতসীমানার দিকে বা উপকূলের দিকে যত যাওয়া যায় এই দুদিকেই, তত সামুদ্রিক অবক্ষেপের বয়সটা বাড়তে থাকে। তাহলে এর থেকে যেটা বিজ্ঞানীরা ধারণা করেছেন যে যেহেতু বয়স বেশি তাই সে আগে সৃষ্টি হয়েছে, তাই এইখানের যে সামুদ্রিক অবক্ষেপগুলো সঞ্চিত হয়ে আছে সেই সামুদ্রিক অবক্ষেপগুলো যখন এখানে ছিল তার বয়সটা তখন কম ছিল, আস্তে আস্তে এটা এইদিকে সরেছে এবং সরার কারণেতে এখানকার এই পরিস্থিতি যখন যখন এসছে তখন বয়স আরও বেড়ে গিয়েছে। তো সেই জন্যই সব বলছে যে এই সমুদ্রবক্ষের বিস্তৃতিটা হচ্ছে, অর্থাৎ মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর যে সামুদ্রিক অবক্ষেপগুলো সেগুলো তুলনামূলকভাবে নবীন, আর তার থেকে যত দূরের দিকে যাওয়া যায় তত কিন্তু সামুদ্রিক অবক্ষেপের বয়স কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা গভীরতার দিকটাও দেখলেন যে এখানের যে সামুদ্রিক অবক্ষেপ তার গভীরতা তুলনামূলকভাবে কম এইখানের থেকে, অর্থাৎ মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর যে সামুদ্রিক অবক্ষেপগুলো জমা হয়েছে তার গভীরতা তুলনামূলকভাবে কম
যত এর দূরে আছে, মানে দূরের মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে যত দূরে সামুদ্রিক অবক্ষেপ তার গভীরতা অনেক বেশি, আর মধ্য সামুদ্রিক শৈলশিরার কাছাকাছি যে সমস্ত অবক্ষেপগুলো আছে তার গভীরতা অনেকটা কম, মানে পাতলা। তো এর থেকে কিন্তু বিজ্ঞানীরা কিন্তু ধারণা করেছেন যে সমুদ্রবক্ষের বিস্তৃতি কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো এইটা গেল। এরপরে দেখো মধ্য সামুদ্রিক শৈলশিরায় উচ্চ ভূতাপ প্রবাহ, তো এটা আর একটা প্রমাণ। তো এখানেতে বলছে দেখো যে পরিচলন স্রোতের ঊর্ধ্বমুখী প্রবাহের জন্য উত্তপ্ত ম্যাগমা মধ্য সামুদ্রিক শৈলশিরার ঠিক নিচ পর্যন্ত পৌঁছে যায় এবং তার ফলে এখানেতে ভূতাপ প্রবাহ খুব বেশি হয়। তো দেখো এই যে ব্যাপারটা এখানে বলছে, অর্থাৎ এইখান থেকে যেহেতু এই যে পরিচলন স্রোতটা এইখানটাতে এসে ধাক্কা দিচ্ছে আর এটা এখান থেকে ধাক্কা দিচ্ছে, যে কারণে বিজ্ঞানীরা বলছে কি যে এই যে মধ্য সামুদ্রিক যে শৈলশিরা এইখানেতে যেহেতু ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহ লক্ষ্য করা যায়, তো ম্যাগমাটা যেহেতু এখান থেকে উঠে আসে, তাই এখানে খুব স্বাভাবিকভাবে কিন্তু তাপটা বেশি। মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর কিন্তু তাপের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি এই জায়গাটাতে। কিন্তু তার থেকে যত দূরের দিকে যাওয়া যায়, যত উপকূলের দিকে আমি আসতে থাকবো, তত কী হবে, তাপের পরিমাণটা আস্তে আস্তে কিন্তু কমতে থাকে। তো এর থেকেও কিন্তু এটা প্রমাণিত হয় বা এটাও একটা প্রমাণ হিসেবে ধরা হয় যে এই সমুদ্রবক্ষের বিস্তৃতি হচ্ছে। তারপরে দেখো 4 নম্বরেতে বলছে যে মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর ভূমিকম্প কেন্দ্রের একদেশী ভবন। অর্থাৎ দেখো এখানেতে কি বলছে যে মহাসাগরগুলির অন্যান্য অংশের তুলনায় মধ্য সামুদ্রিক শৈলশিরাগুলির তলদেশে বহু সংখ্যক ভূমিকম্প কেন্দ্রের অবস্থান লক্ষ্য করা যায়। ভূমিকম্প কেন্দ্রের এই একদেশী ভবনের মাধ্যমে মধ্য সামুদ্রিক শৈলশিরাগুলি যে অস্থির তার পরিচয় পাওয়া যায়। অর্থাৎ যেহেতু এখানেতে কন্টিনিউয়াসলি পরিচলন স্রোত এই জায়গাটাতে ধাক্কা মারছে, তাই এই মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর ভূমিকম্প হয়ে থাকে, মানে এই জায়গাটা বেশি ভূমিকম্প প্রবণ হয়ে থাকে। তুলনামূলক এই সমস্ত জায়গাতে মানে ভূমিকম্পটার পরিমাণটা কিন্তু কম। অভিসারী পাতসীমানার ক্ষেত্রে কিন্তু আমি বলছি না, মোটামুটি এই প্রতিসারী পাতসীমানা এবং এই অভিসারী পাতসীমানার মাঝামাঝি যে এই যে অংশগুলো আছে, এই অংশতে কিন্তু ভূমিকম্পর প্রবণতাটা অনেকটা কম। কিন্তু আমি যদি মধ্য সামুদ্রিক শৈলশিরার কাছাকাছি যদি যাই বা এই সমস্ত অঞ্চলগুলোতে বা এই সমস্ত এলাকাতে কিন্তু ভূমিকম্প কেন্দ্রের অবস্থান বা ভূমিকম্প প্রবণতা কিন্তু অনেকটাই বেশি। তো এটা সেই কারণেতেই হয় যেহেতু এখান থেকে ম্যাগমাটা উঠে আসে আর এখানেতে এই দুটো পাত এদিকে এবং এদিকে যেহেতু অগ্রসর হয়, সেই কারণেতে কিন্তু এখানেতে ভূমিকম্প হয়ে থাকে। আর সেটাই কিন্তু মানে সমুদ্রবক্ষের বিস্তৃতির সাপেক্ষে কিন্তু একটা অন্যতম জোরালো প্রমাণ। এরপরেতে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে সমুদ্রবক্ষের পুরাচৌম্বকীয় অসঙ্গতি। এইটা একটু ডিফিকাল্ট আছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলবো আমি যে এটা সমুদ্রবক্ষের বিস্তৃতির সাপেক্ষে একটা অন্যতম জোরালো মানে প্রমাণ। তো এটা আলোচনা না করলে কিন্তু সমুদ্রবক্ষের বিস্তৃতির প্রমাণগুলো যেগুলো থাকে, মানে আগে যে প্রমাণগুলো আমি আলোচনা করলাম সেগুলো কিন্তু সম্পূর্ণ হয় না। তো এখানেতে কি বলছে দেখো, আমি একটু একটু করে যতটা সম্ভব পারা যায় তোমাদেরকে সহজভাবে ব্যাপারটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো বলছে যে তরল লাভা প্রবাহ কঠিন হওয়ার সময় তার মধ্যে থাকা ম্যাগনেটাইট, ইলমেনাইট প্রভৃতি চুম্বক খনিজসমূহ ভূচৌম্বকীয় দিকে উত্তর দক্ষিণে মুখ করে কঠিনতা প্রাপ্ত হয়। অর্থাৎ দেখো এই জায়গাটা একটু ভালো করে বোঝা যাচ্ছে, এই যে ম্যাগমাটা যখন উঠে আসে এখান থেকে, তখন কি হয়, এই ম্যাগমার মধ্যে যে চৌম্বক খনিজগুলো থাকে, যে এই যে ম্যাগনেটাইট, ইলমেনাইট, এই যে চুম্বক খনিজ যেগুলো থাকে, এই চুম্বক খনিজগুলো কি হয়, যখন এই ম্যাগমাটা এখান থেকে উঠে আসে এবং এখানে এসে তো জমাটবদ্ধ হচ্ছে, মধ্য সামুদ্রিক শৈলশিরা তো সৃষ্টি করছে এই জায়গাটাতে এসে, তো যখন এই ম্যাগমাটা যখন এখান থেকে উঠে আসছে, এই ম্যাগমার মধ্যে যে চুম্বক খনিজগুলো থাকে, এই ম্যাগনেটাইট, ইলমেনাইট, এগুলো এই চুম্বক খনিজগুলো কি হয় না ভূচৌম্বকীয় দিকে উত্তর দক্ষিণে মুখ করে কঠিনতা প্রাপ্ত হয়। অর্থাৎ ভূচৌম্বক বলতে কি বলছে, যা পৃথিবীর যে আমাদের পৃথিবীও তো একটা চুম্বকের ন্যায় মানে তার চারিত্রিক মানে চুম্বকের ন্যায় একটা চুম্বকত্ব রয়েছে আমাদের পৃথিবীরও একটা চুম্বকত্ব রয়েছে। তো সেটাকেই কিন্তু বলা হয় ভূচুম্বকীয়। অর্থাৎ পৃথিবীর যে চুম্বকের যে উত্তর দক্ষিণ যে দিশা, সেই উত্তর দক্ষিণ দিশা অনুযায়ী এই তরল লাভার মধ্যে থাকা যে ম্যাগনেটাইট এবং ইলমেনাইট জাতীয় যে চুম্বক খনিজগুলো, সেই খনিজগুলো যখন এই লাভাটা যখন এখানেতে আস্তে আস্তে জমাটবদ্ধ হচ্ছে, তখন সেই চুম্বক খনিজগুলো আমাদের পৃথিবীর যে চুম্বক মেরু আছে সেই চুম্বক মেরুর সাপেক্ষে কিন্তু জমাটবদ্ধ হয়। এটা প্রথম কথা। দ্বিতীয়ত বলছে দেখো যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভাইন এবং ম্যাথিউস এর মতে যেহেতু পৃথিবীর চুম্বকীয় দিক বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে, তাই মধ্য সামুদ্রিক শৈলশিরার অক্ষের দুদিকে নতুন সমুদ্রবক্ষের সৃষ্টি হয়ে পটির আকারে
বাইরের দিকে বিস্তৃত হয়, তার মধ্যে থাকা চুম্বকীয় খনিজগুলি সেই সময় ভূচুম্বকীয় দিক অনুসারে শিলাপটির মধ্যে সঞ্চিত হয়। বুঝতে পারছি ব্যাপারটা খুব ক্রিটিক্যাল বা একটু চাপের হয়ে গেল, তো আমি সোজা করে ব্যাপারটা বলে দিচ্ছি। দেখো, এই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক অর্থাৎ ভাইন এবং ম্যাথিউস, এরা কি বলছে যে আমাদের যে পৃথিবীর যে ভূচুম্বক, আমাদের যে পৃথিবীর যে চুম্বক মেরু, এটা বিভিন্ন সময়তে পরিবর্তিত হয়ে থাকে। বিভিন্ন যুগে, ভূতাত্ত্বিক যুগেতে এই চুম্বক মেরু পরিবর্তন হয়। এবার এই চুম্বক মেরুর পরিবর্তনের সঙ্গে যখন এই মধ্য সামুদ্রিক শৈলশিরার অক্ষের দুদিকে নতুন যখন সমুদ্রবক্ষের যখন সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ব্যাপারটা ঠিক এই রকম, এখান থেকে উঠে এসে এখানেতে নতুন সমুদ্রবক্ষের তো সৃষ্টি হচ্ছে। তো যেটা আমরা জানলাম এতক্ষণ ধরে, যেটা আমরা জানলাম যে এখান থেকে যে ম্যাগমাটা উঠে এসে লাভা রূপে সঞ্চিত হয়ে এই মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর, অর্থাৎ এই প্রতিসারী পাতসীমানা বরাবর নতুন ভূত্বকের সৃষ্টি করে থাকছে। তো সেই সৃষ্টির সময়তে কি হচ্ছে, তো সেই সৃষ্টির সময়তে দেখো এখানে যে বলছে নতুন সমুদ্রবক্ষের সৃষ্টি হয়ে পটির আকারেতে বাইরের দিকে বিস্তৃত হয়, তার মধ্যে থাকা চুম্বকীয় খনিজগুলি সেই সময় ভূচুম্বকীয় দিক অনুসারে শিলাপটির মধ্যে সঞ্চিত হয়। অর্থাৎ দেখো, যেটা আমি প্রথমেই শুরুতে বললাম, এই যে ম্যাগমাটার মধ্যে থাকা যে চুম্বক খনিজগুলো রয়েছে, ম্যাগনেটাইট, ইলমেনাইট জাতীয় যে চুম্বক খনিজগুলো রয়েছে, সেই চুম্বক খনিজগুলো কিভাবে যখন এই জায়গাটাতে যখন ম্যাগমাটা যখন কঠিন হচ্ছে, তখন কি হচ্ছে, সেগুলোও কঠিন হয়ে পড়ছে ওই শিলার মধ্যে, এবং কঠিনতা প্রাপ্তির সময়তে তারা ভূচুম্বকের যে উত্তর দক্ষিণ দিশা, পৃথিবীর যে চুম্বক মেরুর যে উত্তর দক্ষিণ দিশা, সেই উত্তর দক্ষিণ দিশা অনুযায়ী সঞ্চিত হচ্ছে। ঠিক আছে, এবারে ভাইন এবং ম্যাথিউস বলছে যে আমাদের পৃথিবীর যে চুম্বক মেরু সেটা বিভিন্ন সময় পরিবর্তিত হয়েছে, এবং সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে যখন এইখানেতে নতুন ভূত্বক সৃষ্টি হচ্ছে, সেই নতুন ভূত্বক সৃষ্টির সময় ওই ম্যাগমার মধ্যে থাকা যে চুম্বক খনিজগুলো রয়েছে, সেই চুম্বক খনিজগুলোও কিন্তু সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে শিলার মধ্যে কিন্তু সঞ্চিত জমাটবদ্ধ হয়েছে। এবং সেইটা কিভাবে হয়েছে না, পটির আকারে। তো পটির ব্যাপারটা আমি বলে দিচ্ছি, যে ব্যান্ড, ইংরেজিতে বলা হয় ব্যান্ড বা পটির আকারেতে, সেটা আমি বলছি এবারেতে। তার আগে একটু শেষটা আমি একটু বলে দিই। এর ফলেতে মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর এর দুদিকে একের পর এক অবস্থান করা শিলাপটির মধ্যে ভূতাত্ত্বিক যুগ অনুসারে স্বাভাবিক ও বিপরীত শিলাচুম্বকত্বের সৃষ্টি হয়। তো এইটা হচ্ছে স্বাভাবিক ও বিপরীত চুম্বকত্ব কোনটা, সেটা একটু বলে দিই। দেখো, যখন এর মধ্যে থাকা চুম্বক খনিজগুলো যখন কঠিনতা প্রাপ্ত হচ্ছে, তখন যদি পৃথিবীর যে মেরু, পৃথিবীর চুম্বকত্বের যে উত্তর মেরু, সেই উত্তর মেরুর সাপেক্ষে যদি সঞ্চিত হয়, তাহলে তাকে বলা হয় হচ্ছে স্বাভাবিক চুম্বকত্ব। আর যদি সেটা পৃথিবীর যে চুম্বকত্বের যে উত্তর দক্ষিণ যে মেরু, সেই উত্তর মেরুর যদি বিপরীতে যদি সঞ্চিত হয়, বিপরীতে মুখ করে যদি সঞ্চিত হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে বিপরীত চুম্বকত্ব। তো এইরকমভাবে কখনো স্বাভাবিক চুম্বকত্বের আকারেতে জমাট বেঁধেছে, কখনো আবার বিপরীত চুম্বকত্বের আকারেতে জমাট বেঁধেছে। তো এইরকমভাবে কিন্তু জমাট বেঁধেছে, আর সেইটাই কিন্তু এই শিলাপটি। এইবার এইখানটাতে ভালো করে তোমরা লক্ষ্য করো। দেখো, এই যে দেখো এখানেতে একটা লাল কালারের অ্যারো দিয়ে দেখাচ্ছে কি নর্থ, এইটা হচ্ছে স্বাভাবিক চুম্বকত্ব। অর্থাৎ যখন এই ম্যাগমার মধ্যে থাকা চুম্বক খনিজগুলো পৃথিবীর যে উত্তর মেরু দিশা, সেই উত্তর মেরু দিশা অনুযায়ী যখন এগুলোর জমাট বেঁধেছে, যে চুম্বক খনিজগুলোর কথা বললাম, ম্যাগমার মধ্যে থাকা যে সমস্ত চুম্বক খনিজগুলো, অর্থাৎ ম্যাগনেটাইট, ইলমেনাইট, এই ধরনের যে সমস্ত চুম্বক খনিজগুলো, সেগুলো যখন জমাট বেঁধেছে, এই ম্যাগমা জমাট বাঁধার সঙ্গে সঙ্গে তখন যদি সেটা পৃথিবীর যে উত্তর মেরু বা পৃথিবীর চুম্বকত্বের যে উত্তর মেরু, তার সাপেক্ষে যদি এরমভাবে যদি সঞ্চিত হয়ে থাকে, দেখো এই লাল অ্যারোটা দেখো এখানেতে এন মানে নর্থ, তো এইরকমভাবে যদি নর্থ দিকে মুখ করে যদি সঞ্চিত হয়ে থাকে, তাহলে এটাকে বলা হচ্ছে স্বাভাবিক চুম্বকত্ব। এবার দেখো এর এ পাশেতে আর একটা আছে, বা এ পাশেতেও দেখতে পারো, যে দেখো এর পাশেতে একটা ব্লু কালারের অ্যারো আছে, এবং তার মুখটা কিন্তু যেদিকে আছে সেখানেতে এস দেওয়া আছে, এটা হচ্ছে সাউথ। তো এটা হচ্ছে বিপরীত চুম্বকত্ব। অর্থাৎ এই ম্যাগমার মধ্যে থাকা যে সমস্ত চুম্বক খনিজগুলো, সেগুলো যখন পৃথিবীর যে উত্তর মেরু দিশা, অর্থাৎ পৃথিবীর চুম্বকত্বের যে উত্তর দিশা, তার বিপরীতে মুখ করে যখন দক্ষিণ দিকে ধরো, তার বিপরীত দিকে যখন মুখ করে যখন সঞ্চিত হয়েছে, তখন সেটাকে বলছে হচ্ছে বিপরীত চুম্বকত্ব। তো এই রকমভাবে কিন্তু এই ম্যাগমাটা যখন উঠে আসে,
তার মধ্যে থাকা যে চুম্বক খনিজগুলো অর্থাৎ ম্যাগনেটাইট, ইলমেনাইট, এই যে চুম্বক খনিজগুলো সেগুলো যখন পৃথিবীর উত্তর মেরু মানে পৃথিবীর যে চুম্বকত্বের যে উত্তর মেরু দিশা তার সাপেক্ষে যখন সঞ্চিত হয় বা তার সাপেক্ষে যখন জমাটবদ্ধ হয় তার মধ্যে এই খনিজগুলো, চুম্বক খনিজগুলো, তখন কিন্তু তাকে বলছে স্বাভাবিক চুম্বকত্ব, যেটা এই নর্থ ডাইরেকশন দিয়ে বোঝানো হয়। আবার যখন পৃথিবীর ভূচুম্বকের দিশা যখন পরিবর্তিত হয়েছে তার সাপেক্ষে যখন দেখা যায় যে ওই চুম্বক খনিজগুলো যখন এই নর্থের বিপরীত দিকে মুখ করে অর্থাৎ সাউথ ডাইরেকশনেতে যখন হচ্ছে গিয়ে জমাট বেঁধেছে তখন সেটাকে বলছে বিপরীত চুম্বকত্ব। তো এইগুলোই এক একটা পটির আকারেতে সঞ্চিত হয়েছে, এইগুলোকেই বলছে পটি বা ব্যান্ড। এইটা একটা ব্যান্ড, এটা একটা ব্যান্ড, এটা একটা ব্যান্ড, এরমভাবে দেখো। এবং দুদিকেই কিন্তু সমান, অর্থাৎ এদিকে যদি একটা বিপরীত চুম্বকত্ব তৈরি হয় তাহলে এদিকেও কিন্তু মানে দুপাশেই তো এই দিকেও বাড়ছে এবং এদিকেও বাড়ছে। তো এখান থেকে যেটা উঠে আসছে সেই উঠে আসাটা এদিকেও যেরকম ছড়িয়ে পড়ছে এদিকেও যেরকম ছড়িয়ে পড়ছে। তাই দেখো যে দুদিকেই কিন্তু বিপরীত চুম্বকত্ব তৈরি হয়েছে, আবার দুদিকেই যখন স্বাভাবিক চুম্বকত্ব যখন সৃষ্টি হয়েছে তখন দুদিকেই কিন্তু হয়েছে। এইটা স্বাভাবিক চুম্বকত্বের পটি আর এটা বিপরীত চুম্বকত্বের পটি। তো এইরকমভাবে কিন্তু এই মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর এরকম পটির আকারেতে বিপরীত এবং স্বাভাবিক চুম্বকত্বের আকারেতে মানে পটির আকারেতে কিন্তু এই ম্যাগমার মধ্যে বা এই লাভার মধ্যে যে সমস্ত চুম্বক খনিজগুলো রয়েছে তারা কিন্তু সঞ্চিত হয়। ঠিক আছে, তো এটাকেই কিন্তু ভাইন এবং ম্যাথিউস কিন্তু এই পুরা চুম্বকের মানে ব্যাপারেতে মানে পুরা চুম্বকত্ব আলোচনা করার ক্ষেত্রে কিন্তু এটা বলেছেন। এবং এর থেকে আমাদের যে সমুদ্রবক্ষের বিস্তৃতি তার কি প্রমাণ পাওয়া যায় সেটা এবার লাস্টেতে বলছে। এই সামুদ্রিক শৈলশিরা থেকে চুম্বকীয় পটিগুলি দূরত্ব তথা উৎপত্তির সময়ের পার্থক্য নির্ণয় করে সমুদ্রবক্ষের বিস্তৃতি সম্পর্কে প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ এই যে স্বাভাবিক এবং বিপরীত যে চৌম্বকত্বের যে পটিগুলো রয়েছে এই পটিগুলো এই যে তোমার মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর এই যে ফাটলটা রয়েছে, এই যে চ্যুতিটা রয়েছে, এখান থেকে এগুলো কতটা দূরে অবস্থিত রয়েছে সেই দূরত্ব এদিকে এবং এদিকে সেই দূরত্ব এবং তার সঙ্গে সঙ্গে এগুলো সৃষ্টির যে বয়স সেই বয়সকে পরীক্ষা করে কিন্তু এই সমুদ্রবক্ষের যে বিস্তৃতি সেই সমুদ্রবক্ষের বিস্তৃতি সম্পর্কে ধারণা করা যায়। তো সবশেষে আমি যেটা বলে এই আলোচনাটা শেষ করব সেটা হচ্ছে যে এই মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর বা এই যে প্রতিসারি বা অপসারী পাতসীমানা বরাবর এই যে নতুন ভূত্বকের যে সৃষ্টি হচ্ছে অর্থাৎ সমুদ্রবক্ষে যে বিস্তৃতি হচ্ছে এটা কিন্তু একটা মানে মতবাদ তো আছেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু একটা সত্য ঘটনা। এটা কিন্তু বর্তমানেতেও কিন্তু ঘটছে, অতীতেও ঘটেছে এবং বর্তমানেতেও ঘটছে এবং ভবিষ্যতেও কিন্তু এই ঘটনাটা কিন্তু ঘটবে। অর্থাৎ এই মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর নতুন ভূত্বকের কিন্তু সৃষ্টি হয়ে থাকে বা এই প্রতিসারি পাতসীমানা বরাবর কিন্তু নতুন ভূত্বকের সৃষ্টি হয়ে থাকে। তো সেই কারণেতে এই পাতসীমানাটাকে কিন্তু বলা হয় গঠনাত্মক পাতসীমানা, যেহেতু নতুন ভূত্বকের গঠন হচ্ছে। আর অভিসারী যে পাতসীমানা আছে সেই অভিসারী পাতসীমানা বরাবর পুরনো ভূত্বকের কিন্তু বিনাশপ্রাপ্ত হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তো সেই কারণে কিন্তু অভিসারী পাতসীমানাকে বলা হয়ে থাকে ধ্বংসাত্মক পাতসীমানা। আর সব শেষে যেটা বলে শেষ করব সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা সত্য, মানে এই যে সি ফ্লোর স্প্রেডিং বা সমুদ্রবক্ষের বিস্তৃতির এই যে ধারণাটা এটা কিন্তু একটা সত্য ঘটনা, যেটা কিন্তু পৃথিবীতে কিন্তু ক্রমাগত কিন্তু ঘটে চলেছে। অর্থাৎ নতুন ভূত্বকের সৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু পুরনো ভূত্বকেরও কিন্তু বিনাশপ্রাপ্ত হচ্ছে এবং এইভাবেই কিন্তু আমাদের পৃথিবীর ভূত্বকের ওপরে যে ভূগাঠনিক যে ভারসাম্য সেই ভারসাম্যটা কিন্তু রক্ষিত হচ্ছে। তো এটা বলেই আমি আজকের আলোচনাটা শেষ করছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।